জি 24 ঘন্টায় বাংলার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আজ আবারও গ্রাউন্ড জিরোতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা যারা রয়েছেন, যারা যারা থাকবেন একটু বলে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূলের, সৈকত গিরি সিপিআই এর। আমি একটু আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে যাব, বিক্রম আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে একটু জায়গাটা দেখিয়ে নিই। সকালবেলায় এই জায়গা থেকে এখানে সারিবদ্ধভাবে ওইদিকে ফ্যান ছিল, সেই ফ্যানগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু চৌকি ছিল, সেই চৌকি তুলে নিয়ে যাওয়া হয়েছে। ত্রিপল খোলা হয়েছে, দু একটা মোবাইল টয়লেট খোলা হয়েছে। কিন্তু এখন যে ছবি আপনাদের দেখাবো, আবার নতুন করে কিন্তু ফ্যান লাগানো হচ্ছে, নতুন করে ফ্যান এসছে, ফ্যান লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। আমরা এই ইস্যুতে আলোচনা করব, তবে তার আগে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে, আশিস পান্ডে নামে এক ব্যক্তির কথা উঠে আসছে, যে আরজি করের গুরুত্বপূর্ণ তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তিনি ঘটনার দিন ছিলেন কি ছিলেন না তা নিয়ে একটা বিতর্ক রয়েছে, এবং 9 তারিখ যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে তাকে পাওয়া যায় সল্টলেকের একটি হোটেলে। সঙ্গে একজন মহিলা ছিলেন, দীর্ঘক্ষণ প্রায় 23 ঘন্টা সেই হোটেলে থাকেন, এবং তাকে ফোন করা হয় এমন একজনের কাছ থেকে যাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কি গোটা বিষয়টা শুরুতে আমি একটু বিক্রমের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, কেন এই আশিস পান্ডের নাম উঠে এলো আর কেন এই আশিস সিবিআই এর স্ক্যানারে। বিক্রম, দেখো, সবার আগে জানতে হবে কে এই আশিস পান্ডে। মূলত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তিনি সভাপতি, এবং কেন এই আশিস পান্ডে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্তের ক্ষেত্রে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে ডক্টর সুদীপ্ত রায়, যাকে আজকে ইডি জিজ্ঞাসাবাদ করছে বা এর আগে সিবিআই যাকে জিজ্ঞাসাবাদ করেছে, সেই রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, তার মোবাইল ফোনের বিভিন্ন সূত্র ধরে তদন্তকারীরা জানতে পেরেছেন যে খুনের ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ সকালবেলা এই সুদীপ্ত রায়ের সঙ্গে মূলত আশিস পান্ডের কথা হয়, এবং সেখানে সুদীপ্ত রায় তিনি কিন্তু আশিস পান্ডেকে সকালবেলা ওই সেমিনার হলের কাছে ডেকে পাঠিয়েছিলেন। এরপর থেকেই যেটা তদন্তকারীরা জানতে পারেন যে এই আশিস পান্ডে তিনি কিন্তু কার্যত এই কলেজ থেকে উধাও, তার কোনো খোঁজ খবর আর পাওয়া যায় না। তিনি গেলেন কোথায়? এই তদন্ত যখন সিবিআই আধিকারিকরা করেন সেই সময় তারা জানতে পারেন, তাদের সন্দেহ হয় এই আশিস পান্ডের গতিবিধিকে কেন্দ্র করে। তখনই কিন্তু আশিস পান্ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তকারীর তরফ থেকে, তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে খুনের দিন সকাল 11টার সময়, সকাল 12টার সময়, বেলা 12টার সময় এই আশিস পান্ডে তিনি কিন্তু সল্টলেক সেক্টর 2তে একটি হোটেলে গিয়ে পৌঁছান। সেখানে তার সঙ্গে একজন মহিলা ছিলেন, এবং তার সঙ্গে এটাও জানা যায় যে একটি বুকিং অ্যাপের মাধ্যম দিয়ে সে বুক করে। এই তথ্য পাওয়ার পরই তদন্তকারী আধিকারিকরা তারা ওই নির্দিষ্ট হোটেলটির কাছ থেকে জানতে চান যে কখন এসে এই ব্যক্তি পৌঁছান এবং কখন সে সেখান থেকে বেরোয়, এবং তার গোটা দিনের গতিবিধি কী ছিল। তখনই কিন্তু তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে মূলত খুনের দিন বেলা 12টার সময় তিনি রহস্যজনকভাবে এই হোটেলে পৌঁছে যান একজন মহিলার সঙ্গে, এবং প্রায় 23 ঘন্টা সেই হোটেলের মধ্যেই ছিলেন, কোথাও বেরোননি। পরের দিন 10 তারিখ তিনি বেলা 11টার সময় চেক আউট করেন। কী কারণে খুনের দিন এমন সন্দেহজনক গতিবিধি তৈরি হলো, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন। সেই কারণেই এই ব্যক্তিকে ইতিমধ্যেই 3বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত এই সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, যেই কারণে আজকে রেজিস্টার বুক সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি দিয়ে গেছেন হোটেল কর্তৃপক্ষ। সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে এবং অন্যান্যদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যারা জানাচ্ছেন যে আশিস পান্ডেকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কারণ তার যে গতিবিধি তা কিন্তু সন্দেহজনক। যেদিনকার এত বড় একটা ঘটনা ঘটছে, নৃশংস খুনের ঘটনা ঘটেছে, মোটামুটি বেলার দিকে কিন্তু সকালের দিকে সবাই জানতে পেরে গিয়েছে যে কি ঘটনা সেখানে ঘটেছে। কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে একটু থামাতে হচ্ছে, আমি একটু সরাসরি শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে কি বলছেন তিনি সরাসরি শোনাবো। আপনাদের সব দিয়ে দেব, তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় 1000 একর জমি তাদেরকে স্যান্ড মাইনিংয়ের জন্য দেওয়া হয়েছে। সেটা আমি অন্যদিন বলবো, আজকে হেলথের মধ্যেই আজকে থাকতে চাই। এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী, এই র্যাকেটের ডিটেলস। এই প্রদীপ চক্রবর্তী, মহুয়া ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব, আপনারা দেখবেন
আপনার 17/10/2023 অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই 25 অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা আপনার 17/10/2023 গোল্ডেন পিরিয়ড এটা সব। এখানে মহুয়া ব্যানার্জি 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে। মেসার্স SML ইস্যুজি লিমিটেড, ভিলেজ আসরান, ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর, নয়না শহর, পাঞ্জাব, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে কোথাও টাটা, মাহিন্দ্র, অশোক লিলেন এগুলো নেই। এই যে কাটমানি খাওয়ার ব্যবসা, মহুয়া ব্যানার্জি আমি পরে আপনাদের দিয়ে দেব, নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন। স্বাস্থ্য দপ্তরে যারা আছেন, নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনশাল, প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন, যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, PM কেয়ারের কোভিডের টাকা, MP ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা, এইটা দেখুক। এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট, আমি আপনাদেরকে 3টে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব। উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন। লেটার অফ ইন্টেন্ট LOI অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি CBM WTF ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন, কাটোয়া পূর্ব বর্ধমান জোন, একদম সেম পার্সনকে দিয়েছেন। এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত, DGM অপারেশন, বেলগাছিয়া নিয়ার HMC। এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট, ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলীর যে অভিযোগ ছিল, এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল। উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন। আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এর বাইরেও আপনাদেরকে আমরা আরও কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই। তার মধ্যে নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনশাল এবং মহুয়া ব্যানার্জি, এরা কোভিড পিরিয়ডের যত দুর্নীতি হয়েছে, PPE কিট, N95 মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে, ব্রোকার হিসেবে অন্য পবন অরোরাদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী, পল্লব গুপ্ত এবং রবীন রায়, যে কথা আমি আগে বলেছি, রিটায়ার্ড, যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর, তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনহা, তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন। এবং আপনারা এগুলো পরপর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তীর যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি BC ট্রেড আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড, এরা এই কোম্পানির মাধ্যমেই এই জিনিসগুলো আপনার
হয়েছে। এই তো প্রকিউরমেন্টের কথা বললাম, জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউজদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন 2013-তে শিক্ষামন্ত্রী হলেন, তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলাভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল, ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে, পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে। পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। সাথে সাথে 5টা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল, তার কাছ থেকেও আপনাদের এসএসসির যে ট্রান্সফার ক্ষমতা, পোস্টিং ক্ষমতা যা যা ছিল এসএসসির, এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার, সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। ফিরে বিরতির পর আমরা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক সব অভিযোগ শুনছিলাম, যেখানে স্বাস্থ্য ভবনে একাধিক দুর্নীতির কথা বলছেন এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রীর কথা উল্লেখ করলেন। আমি প্রদীপ্তদার কাছ থেকে অবশ্যই এর উত্তর চাইব, তবে শুরুটা যেটা করেছিলাম সিবিআই নজরে আশিস পান্ডে। কে এই আশিস পান্ডে, যার হোটেলে যাওয়া এবং আশিস পান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা একটু জেনে নেব। আমাদের সঙ্গে অনুভব মণ্ডল রয়েছেন। ডাক্তার মণ্ডল, আরজি করে 2018 সাল থেকে আপনি পড়াশোনা করছেন, তো ফলে আশিস পান্ডে কে, কি তার পরিচয়, একটু গোটা বিষয়টা অনুভব কাছ থেকে জেনে নেব। ডাক্তার মণ্ডল, কে আশিস পান্ডে? আশিস পান্ডে মানে আমাদের তো 2018 ব্যাচ, আশিস পান্ডে আমাদের সিনিয়র ব্যাচে, মানে 2017 ব্যাচে। তো আমরা যখন কলেজে প্রথম আসি তখন মানে সে সেরম মানে কোনো তাকে কোথাও দেখতাম না, কিন্তু 2021 সালে যখন মানে এই সন্দীপ ঘোষ আসে এবং তার সাথে সাথে যখন মানে নতুনভাবে তৃণমূলের যে অত্যাচারটা সেটা আমাদের কলেজে নিয়ে আসে, তখন আমরা দেখি যে এই আশিস পান্ডে বলে আমাদের যে সিনিয়র, সে হচ্ছে খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিন্সিপালের পক্ষ নিতে শুরু করে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং আমাদের কলেজে যে টিএমসিপি ইউনিট 2 দিন আগে ডিসলভ হয়েছে, সেই টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট ছিল। তো এই আশিস পান্ডে আমাদের মানে আজকে আমাদের অভয়াদির সাথে যে ঘটনাটা ঘটেছে, সেটা তো আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেইটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে যে অত্যাচারগুলো চলে এসছে সেইগুলোর মানে একটা কিউমুলেটিভ একটা কনসিকুয়েন্স। তো সেটার জন্য যারা দায়ী এবং সামনের সারিতে থেকে দেয়, তাদের মধ্যে আশিস পান্ডে একজন খুব গুরুত্বপূর্ণ। কি অভিযোগ, কি অভিযোগ বলতে ধরুন মানে আমাকেই মানে বিভিন্ন সময় মানে যেহেতু আমরা 21 সালে একটা আন্দোলন হয়েছিল এই সন্দীপ ঘোষকে সরানোর জন্য, তো যখন আন্দোলন মানে একটা সময়ের পরে থিতিয়ে পড়ে, তারপরে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণে ধরুন মানে ডাক্তারি মানে না পড়তে দেওয়া, ফেল করানো, ডেথ থ্রেট দেওয়া, এরকম বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে দেওয়া হয়। ইভেন আমাদের কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আছে, আমাকে এই ধমকিও দেওয়া হয়েছিল যে আমার ডেড বডি ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ঝুলবে যদি আমি বেশি কিছু বাড়াবাড়ি করতে চাই। এবং আলটিমেটলি 2022-এর ডিসেম্বরে আমি যখন মেডিকেল কলেজের ইউনিয়নের আন্দোলন চলছিল, সেখানে আমি জাস্ট মানে তাদের মিছিলে হাঁটতে গেছিলাম, তাদের সঙ্গ দিতে গেছিলাম। সেটার জন্য আমাকে সেদিনকে রাতে এসে এই আশিস পান্ডে, অভিষেক সেন, মানে যাদের নাম বারবার আসছে, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, এরা এসে প্রথমে তোর মদ খেয়ে আমার রুমে মানে দরজার লাথালাথি করে, এবং পরের দিন যখন আমি ওদের সাথে কথা বলতে চাই যে এরমটা কেন করা হলো, তখন আমাকে থ্রেট দেওয়া হয় যে হোস্টেল ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে, না হলে মানে আবার ফেল করানো হবে এবং ডাক্তার হতে দেওয়া হবে না। তো আজকে দাঁড়িয়ে মানে আমরা জানতে পারছি এত ঘটনা, কিন্তু আমরা শেষ 3 বছর ধরে কিন্তু আমরা সব কিছুই বলার চেষ্টা করেছি, সেটা অথরিটির কাছেও বলার চেষ্টা করেছি, বারবার চিঠি দিয়েছি, পুলিশের কাছে আমরা জানিয়েছি, বারবার চিঠি দিয়েছি, ইভেন আমি এফআইআর করতে গেছি বহুবার, আমার কাছ থেকে এফআইআর নেওয়া হয়নি।
তো হয়নি নেওয়া। এফআইআর নেওয়া হয়নি। এবং তখন আমি একটা প্রেস বাইট করে বলেছিলাম যে এরম ব্যাপার, যে টিএমসিপির ছাত্রনেতারা এসে, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছিল যে এফআইআর করা যাবে না, এরা অনেক শক্তিশালী লোক, এদের সাথে তোমরা পেরে উঠবে না, প্রিন্সিপাল অনেক মানে ক্যাচ আছে প্রিন্সিপালের, তো তোমরা এফআইআর করতে যেও না, তোমরাই ফেঁসে যাবে। এবার সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য হয়েছিলাম SC/ST কমিশনে মানে অভিযোগ জানানোর, কারণ আমাকে মানে বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে মানে এই আশিস পান্ডে, অভিষেক সেন এরা বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে গালিগালাজ করেছিল। তো সেই SC/ST কমিশনে কমপ্লেন করার পর থেকে আমি কিছুটা সুরাহা পাই, কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে যে জানতে পাই যে মানে একজনকে যখন এরা মানে আর বিরক্ত করা বন্ধ করে দেয়, অন্য আরেকজনকে করা শুরু করে। সে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে নীল ডাউন করানো হোক, বা বিভিন্ন সময় বিভিন্ন যে আমাদের কলেজে মানে মানে মলেস্টেশনের আগে অনেক ঘটনা ঘটেছে, এবং সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে টাকা অফার করা। আমি আসবো, অনুভব বিস্ফোরক অভিযোগ তুলছে, যেটা দিনের পর দিন হাসপাতালে হয়ে গেছে। আমি আসবো আরেকটা বিরতির পর, সঙ্গে থাকুন। অনুভবকে আটকেছিলাম, সরাসরি জেলে যাবো। অনুভব যা বলছিল আশিস পান্ডেকে নিয়ে। হ্যাঁ, যেরকম দাদা তোমাকে বললাম আগেও, যে মূল এই যে আশিস পান্ডে এবং আরও যারা এদের টিএমসিপি ইউনিটের যারা ছিল, অভিষেক সেনেরা যারা ছিল, এরা সবাই যেটা করতো যে এরা সন্দীপ ঘোষের ডান হাত বাঁ হাতের মতন কাজ করতো। আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া, হোস্টেল থেকে বার করা, ফেল করানো, রেজিস্ট্রেশন আটকানোর হুমকি দেওয়া, এই বিভিন্নভাবে এরাই থ্রেট কালচারটাকে বাঁচিয়ে রাখতো, যাতে সন্দীপ ঘোষ তার দুর্নীতিগুলো করে থাকতে পারে। এবং ছাত্রী যারা ছিল, ছাত্রীদের উপরে মানে সরাসরিভাবে নির্যাতন করা, এবং মানে যারা হয়তো আগে কোনোভাবে এদেরই কোনো সাঙ্গপাঙ্গর সাথে বা তাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে আড়াল করার জন্য তাদের কাছে টাকা চাওয়া, তাদেরকে মানে ভয় দেখানো যে মানে এইগুলোতে বেশি জড়াস না, তোরা ফেঁসে যাবি। মানে একদম স্ট্রেট জিজ্ঞেস করছি, এটা কি যৌন হেনস্থার দিকে গেছে? অবশ্যই যৌন হেনস্থার দিকে গেছে, ঠিক আছে। এবং আরেকটাও বিষয় যে আজকে যেটা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, যে সেমিনার রুমে আশিস পান্ডেও প্রেজেন্ট ছিল। তো আমরা একদমই অবাক হচ্ছি না, কারণ যদি সন্দীপ ঘোষ কাউকে পাঠায় প্রমাণ লোপাট করার জন্য বা সেখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য, তাহলে এরাই সেই প্রথম সারির লোকজন যারা যাবে। অনেক ধন্যবাদ অনুভবের কাছ থেকে যে বিষয়গুলো জানলাম। আমি প্রত্যেকের কাছ থেকে উত্তর নেবো। আর একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি সরাসরি প্রযুক্তদের কাছে যাব। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি শুনলেন, আপনি ডক্টর মণ্ডল, অনুভব মণ্ডলের বক্তব্যও শুনলেন। এখন মুশকিল হচ্ছে সব কিছুই বিরোধীদের চক্রান্ত, প্রমাণ কি, এই বিষয়গুলো বললে সাধারণ মানুষ মেনে নেবে বলে মনে হয় প্রদীপ্তদা? না, এরকম কখনো বলিনি, বলবোও না যে সবকিছু বিরোধীদের চক্রান্ত এবং সবকিছু অন্যদের ঘাড়ে দিয়ে দেওয়ার চেষ্টা কখনো করিনি, করবো না। আমার বক্তব্য খুব পরিষ্কার। অনুভব দায়িত্ব নিয়ে বলল যে SC/ST কমিশনে একটা অভিযোগ জানিয়েছিল এবং সালটা সম্ভবত 2023। আমি জানি আমাদের কলেজেও SC/ST কমিশন নিয়ে একটা তদন্ত চলছে এবং সেটা খুব শিগগিরই হয়। SC/ST কমিশন খুব তাড়াতাড়ি কাজ করে। আমার জানার আগ্রহ রয়েছে যে অনুভব এক্ষেত্রে SC/ST কমিশনের কোন মানে কি এগোলো বিষয়টা, সেটাকে জানার খুব আগ্রহ রয়েছে। কিন্তু আমার আজকে আর একটা দিকে ভালো লাগলো শুভেন্দু অধিকারীর কথায়, ওই যে যেরকম কি মণিকর্ণিকা না কিশোর নাম নিয়ে একটা ধরেছিল না, চেক ধরেছিল যে কার কোথায় চেক, ব্যাংক অ্যাকাউন্ট কি সব আছে, ঠিক সেরকমই আজকে অনেক তথ্য দিয়ে দিল। আমার তো মনে হচ্ছে কালকেই সিবিআই সমস্ত তথ্য তালাশ করে একদম তদন্ত শেষ করে দেবে। বাংলার মানুষ চিন্তা হবে যে না, একদম শেষ করতে শুভেন্দু কত সাহায্য করেছে, নাকি কিছু গণমাধ্যমে টিআরপি বাড়াতে আরো সাহায্য করবে করে বোঝানো শুভেন্দু আসছে। যেমন ডকুমেন্ট আমরা দেখেছিলাম 2016 সালে যে একটা আপলোড করা হয়েছিল বিজেপির ওখানে, যে শুভেন্দু হারিয়ে যাবে না। দেখলাম পাশে তো ভাই যদি ঠিক 52,000 থেকে 35,000 কি সব তথ্য কিছু শোনা যাচ্ছে না। একদম। আমি শর্মিষ্ঠা দিকে যাবো। শর্মিষ্ঠা দিক। না, গত মঙ্গলবার দিন যখন সুপ্রিম কোর্টে সিবিআই যখন তার স্ট্যাটাস রিপোর্টটা জমা দিল,
বিচারপতি কিন্তু বলেছেন যে ভয়ঙ্কর এবং আমি বিচলিত, সুতরাং সেখানেই বোঝা গেছে সেখানে কি আছে এবং কি নেই। আজকে প্রদীপ্তদাদের কি খুব অসুবিধা আছে এই রাত জাগার আন্দোলনে, বা যদি এই ডাক্তাররা আন্দোলনে সফলতা পায়, বা সিবিআই যারা মূল চক্রী বা যারা অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের কি, তাতে কি প্রদীপ্তদাদের কি কোনো অসুবিধা আছে? তার কারণ এই প্রথম, নিশ্চয়ই এখন আপনারা বলতে পারবেন না যে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি চক্রান্ত, যেটা কামদুনি থেকে পার্কস্ট্রিট থেকে পুরো কাকদ্বীপ থেকে কোচবিহার আপনারা যে প্রচারটা করে গেছেন, আজকে আপনারা দেখুন, আজকে কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বোঝা গেছে যে ওই সেমিনার রুমে বহিরাগতদের যে দাপাদাপি সেদিন ছিল, ডিসি সেন্ট্রাল ক্রপ করে করে যে মিথ্যা ভাষণগুলো দিয়েছিলেন, আজকে কিন্তু পিকচারটা কিন্তু পরিষ্কার। আজকে নির্যাতিতার মা এবং বাবা বলছেন যে সেমিনার রুমে ওই দিন পাশের উল্টো দিকের রুমে একজন পেশেন্ট ভর্তি ছিল 1টা পর্যন্ত, এবং তার পাশে যে আইসিইউ রুম সেখানে পেশেন্ট ছিল, 2জন নার্স ছিল, রাত্রির 1টা পর্যন্ত যে পেশেন্ট ভর্তি ছিল সেখানে মিঠু দাস যার নাম, 1টা পর্যন্ত কিন্তু ওখানে কোনো বাইরের বা কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তাহলে ঘটনাটা ঘটলো কখন, ঘটনাটা ঘটলো কোথায়, কিভাবে ঘটলো? আজকে ডক্টর অনুভবের কথা শুনে তো পরিষ্কার যে এদের মানুষকে মেরে ফেলতে এবং যে কোনো রকম হেনস্থা করতে এরা পিছুপা হয় না। যারা ওদের বিরুদ্ধে কথা বলবে, আমি এই জায়গা থেকে একটু সৈকত থেকে যাবো। শর্মির সাথে আমি একটু বাইরে রয়েছি, প্লিজ কোঅপারেট। আমি একটু সৈকত থেকে যাবো। সৈকত, আমি ডক্টর মন্ডলের কথা তোমরা প্রত্যেকেই শুনছিলে, যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে যে পুলিশ কিছু করছে না, কলেজ কর্তৃপক্ষ কিছু করছে না, SC/ST কমিশনে যেতে হচ্ছে, এইটা সবার অজানা ছিল তা তো নয়। আজকে যে আন্দোলন হচ্ছে, আজকে যে বিরোধীরা রাস্তায়, তখন এই ছাত্রদের জন্য, এই জুনিয়র ডাক্তারদের জন্য এতদিন ধরে কোনো রাজনৈতিক দলকে তো সেভাবে সুর চড়াতে আমরা দেখলাম না, যাতে একেবারে গোটা বিষয়টা একেবারে ওপর মহলে পৌঁছয়। না দেখুন, রাজনৈতিক দলগুলোর রিয়াকশন, আপনি হয়তো বামপন্থীদের মধ্যে একজন নেত্রীর নাম মীনাক্ষী মুখার্জিকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না। আজকে একমাত্র নেত্রী, বাম আন্দোলনের যুব নেত্রী, DYFS সেক্রেটারি মীনাক্ষী মুখার্জি, তিনি আজকে সিজিও কমপ্লেক্সে প্রথম কেউ মাথা উঁচু করে ঢুকেছে, আবার মাথা উঁচু করে বেরিয়েছে। কোনো চাদরে মুখ লুকিয়ে বেরোতে হয়নি। অনেককে জানি মুখ লুকানোর জন্য হয় কালো চাদর গায়ে দিতে হয়েছে, অথবা বিজেপিতে যেতে হয়েছে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে। 1, 2, আমি বলছি দেখুন, বামপন্থীরা এই আন্দোলনকে শুধুমাত্র আমাদের রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ করতে চাইনি। আমরা চেয়েছিলাম নাগরিক আন্দোলনের মতন হোক, বামপন্থীরা তার সঙ্গে সম্পৃক্ত হবে। 2, 3, আমি বলছি সবাই সব জানতো, হয়তো প্রদীপ্ত বাবুরা জানতো না, কিন্তু তার দলের একজন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সব জানতেন। শান্তনু সেন জানতো বলেই, প্রতিবাদ করেছিল বলেই এই তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিবাদী লোকের থাকার জায়গা নেই। শান্তনু সেন মুখ খুলেছিল বলে তার জন্য শান্তনু সেনের মুখপত্র পদ চলে গেছিল। আর প্রদীপ্ত বাবুরা এই সন্দীপ, এই সঞ্জয়, এই অভিক, এই বিরূপাক্ষ, এই পাণ্ডেদের বাঁচাই বলে প্রদীপ্ত বাবুরা এখনো তৃণমূলের মুখপত্র। 3, 4, গতকাল মাননীয় বিচারপতি হাইকোর্টে কলতান দাশগুপ্তর গ্রেপ্তারি প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। বলেছেন ঔপনিবেশিক বদভ্যাস, যে বদভ্যাসগুলোর মধ্য দিয়ে জুনিয়র ডাক্তারদের 3 বছর ধরে দাবি দাওয়া পূরণ হয়নি, যেভাবে ট্রিপল ফ্যান খুলে নিয়ে গিয়ে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক যেভাবে গোড়ালি অব্দি জলে ডুবিয়ে বলা হচ্ছে আমি বন্যা ত্রাণ পরিবর্তন করছি, ঠিক যেভাবে একটা বিল্ডিংয়ের এক রুম থেকে আরেক রুমে কিছু আমলাকে বদল করিয়ে বলা হচ্ছে যে স্বাস্থ্য ভবনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে চোর দুর্নীতিগ্রস্ত এই সরকার, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না, কারণ চুরি দুর্নীতি ছাড়া তৃণমূল। আমি আসবো সৈকত, আমি আবারও আসবো, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমি আবারও ফিরে আসবো, সঙ্গে থাকো। সরাসরি প্রদীপ্তদার কাছে আসবো, উত্তর নেব 1 মিনিটের মধ্যে। প্রদীপ্ত, 1 মিনিটের মধ্যে করলো, এর পরে কি? মানে আমার বক্তব্য হচ্ছে এর পরে কি? তাহলে তো প্রমাণ সব হয়ে গেল যে সরকার এত খারাপ, তত খারাপ। মানে আপনার এখনকার দাবি হচ্ছে এই যে মানে 11 সালের পরবর্তীকালে সৈকত পরপর এই অভিযোগগুলো করে আসছে, তারপরে সৈকতটা শূন্য হতে হতে এই জায়গায় দাঁড়িয়েছে, সেটা ভোটের রাজনীতি। কিন্তু এই মুহূর্তে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো সিবিআই এ বিচারাধীন, সেই অভিযোগগুলো কোর্টে বিচারাধীন। সেইখানে আমাদের তরফ থেকে খুব পরিষ্কারভাবে আমাদের জায়গাগুলো যেটা তুলে ধরা হচ্ছে, সেইখানের সঙ্গে কোর্টের এখনো পর্যন্ত দ্বিমত হয়নি।
হলে যারা দোষী তারা শাস্তি পাবে। আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা রিয়াকশন দিচ্ছি এবং আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকে আমরা যথাযথ উপায়ে যা যা পদক্ষেপ গ্রহণ করার করছি। আমরা তো বলছি না 1983-র মতো যে 3 কাপ চা খাইয়ে দিলাম বা 3 বার মাইনে বেরোলাম, এবার আপনারা যান গিয়ে আপনাদের আন্দোলন তুলে নিন, এরকম তো আমরা বলছি না। ফলে আমাদের জায়গাটা হচ্ছে ডিবেট, ডিলিবারেশন। বলেছিলে চা খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদমই। আমি ফিরবো, আমি সত্যজিৎ বাবুর কাছেও আসবো, আরেকটা বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকো। ফিরে সরাসরি সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে কোনো উঠতি চিকিৎসক তিনি যখন বলছেন যে পুলিশের কাছে গিয়েও তারা বিচার পাননি, যখন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেখানে একজন ওসিকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন মানুষের বিশ্বাস পুলিশের প্রতি ঠিক কোন জায়গায় থাকবে? এক, দুই, বিষয়টা এমন জায়গায় গিয়েছে, তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা সিবিআই এমনভাবে প্রেজেন্ট করছে যাতে এই ধরনের লোকজন খুঁজে বের করে জেরা, তাদের বয়ানের উপর ভিত্তি করে এই জেরার পর জেরা, এইভাবে গোটা বিষয়টা তদন্ত করতে হচ্ছে, যা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই তো মনে হয়। সত্যজিৎবাবু। সব্যসাচী, প্রথম কথা হচ্ছে যে যেই কথাটা অনুভব বলল, এই কমপ্লেনের জন্যই তো এই গণ আন্দোলনটা শুরু হয়েছে। এই যে দীর্ঘ যে গণ আন্দোলন, যেটা আপনি কিংবা আমি আমার এই বয়সে কোনোদিন এরকম গণ আন্দোলন দেখিনি। এই প্রচণ্ড গণ আন্দোলন কেন হলো? অর্থাৎ এই যে প্রচণ্ড পরিমাণে প্রেশার, অত্যাচার এবং সাধারণ ডাক্তারদের উপর অত্যাচার, এই অত্যাচারগুলো সহ্য করতে পারছিল না, তার বাউন্স এসছে। এবং সেই গণ আন্দোলনের জন্য যে নির্বাচিত প্রশাসনিক কর্তা, তাকে 4 জনকে চেঞ্জ করতে হলো, অপসারণ করতে হলো পুলিশ কমিশনারকে এবং ডিসি নর্থকে এবং স্বাস্থ্য দপ্তরে। এবার দুটো কথা বলি। অনুভব যে কথাটা বলেছে, যে উনি যদি এই কমপ্লেনটা সরাসরি সিভিল কাস্ট কমিশনে করা হয়, তাহলে কিন্তু একটা আইনের কথা বলে রাখি, আমি আইনের কথা বলে, এটা সবাই শুনছে, লক্ষ লক্ষ লোক। এখানে সিভিল কমিশনের যদি কেস হয়, সেই কেসটা নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসি আইও হবে, মানে কোনো সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টর, ওসি, তারা কিন্তু এই কেসের আইও হতে পারবে না। আমি এই কেস করেছি, আমি এই কেসের জানি, এবং তাতে আইও নট বিলো দ্য র্যাঙ্ক অফ ইন দ্য কেস অফ কলকাতা এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন দ্য, যদি ডিস্ট্রিক্টে হয়, যদি রাজ্যেতে হয়, তাহলে এবং গোটা ভারতবর্ষ হয় নট বিলো দ্য র্যাঙ্ক অফ ডিএসপি, ডিওয়াইএসপি। এবং আশা করা যায় যে সিভিল কাস্ট কমিশনের যদি কমপ্লেনগুলোকে খুব শক্ত করে ধরা হয় এবং সে একটা সুস্থ নিরাময় পাবে এবং সে চার্জশিট সাবমিট হয় এবং অ্যাকশন হয়। 3 নম্বর কথা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি প্রথমে দেখিয়েছেন, সেটা হচ্ছে যে আশিস পান্ডেকে দেখা গেছে, আপনি আপনাদের প্রথমে যেটা পর্যবেক্ষণ সেটাতে দিয়েছে, হোটেল রেজিস্টারে শুধু নয়, হোটেল রেজিস্টারের ওখানে যদি কোনো সিসিটিভি থাকে, সেখানে কেই মহিলা ছিলেন এবং তাদের যে ফোন রেফারেন্স, সেইগুলো রেফারেন্সের যদি দেখা যায় যে তিনি সত্যি 8 তারিখ রাত্রে এই আশিস পান্ডে এবং তার সাথে সে মহিলা যারা এসেছিলেন, যারা হোটেল রেজিস্টার পাওয়া গেছে, হোটেলে ছিলেন সল্টলেকের কোনো একটা হোটেলে, তাদের ফোন নাম্বারগুলোতে যদি টাওয়ার লোকেশন করা যায়, তাহলে কিন্তু ইনভেস্টিগেশন পারপাস সলভ হবে এবং তখন প্রমাণ করা যাবে যে 8 তারিখ রাত্রে তারা সত্যি তারা কোথায় ছিল এবং কতটার সময় কোথায় ছিল, হোটেলে কতটার সময় গেল এবং আবার আরজি করে কটার সময় ফিরল। 3 নম্বর হচ্ছে আরেকটা কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে ডেকোরেটরের মাধ্যমে, আমি আবারও আসবো, আমি একটু প্রসঙ্গান্তরে যাই, আমার সময় প্রায় শেষ হয়েছে। আমি তার আগে একটু ধর্ণা মঞ্চটা দেখিয়ে নিতে চাইবো। আমি শুরুর দিন থেকে ধর্ণা মঞ্চে আসছি, বেশ কয়েকবার বাংলা এট 5 এই গ্রাউন্ড জিরো থেকে করেছি। আজকের জায়গাটা বড় ফাঁকা। আজকে বেশ কিছু এখানে মঞ্চ ছিল, যেগুলো খাটিয়া ছিল সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে লম্বা করে একটা ফ্যান ছিল, বেশ কয়েকগুলো ফ্যান, সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন কিছু ফ্যান আবারও আনা হয়েছে এর সঙ্গে সঙ্গে। এবং এখনো পর্যন্ত স্লোগান চলছে, কিন্তু ভিড় অন্যান্য দিনের থেকে আজকে তুলনামূলক পাতলা। আমি এই একই প্রশ্ন প্রত্যেকের কাছে রেখে শেষ করব। শুরুতে শর্মিষ্ঠাদি, আপনাদের পার্টি অফিস সামনে, আপনাদের কাছে কোনো তথ্য আছে এই সকালবেলা এসে কারা ফ্যান নিয়ে গেল, কারা ট্রিপল খুলে নিল, কারা চৌকি খুলে নিল, 2-1টা বায়ো টয়লেট সরিয়ে নিয়ে নিল, কারা হতে পারে বলে মনে হয়? না শুনুন, আমার কাছে কোনো তথ্য নেই, তবে এই ডাক্তাররা যেভাবে সারা পৃথিবী, আমি বলবো, এক সুরে বেঁধে দিয়েছে, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর,
এতে শাসক তো ভয় পেয়েছে, শাসক মাথা নোয়াতে বাধ্য হয়েছে। এবং তৃণমূলের কাঞ্চন মল্লিক থেকে বিভিন্ন নেতা মন্ত্রীরা যেভাবে থ্রেট দিচ্ছে, তাদেরকে দেশদ্রোহী থেকে শুরু করে সৌগত রায় পর্যন্ত, বর্ষিয়ান নেতা সাংসদ তিনি পর্যন্ত যেভাবে থ্রেট কালচার তাদের মধ্যে, যেভাবে এখানে থ্রেট কালচার, এই থ্রেট কালচারের বিরুদ্ধে ডাক্তাররা রিপিটেডলি বলে যাচ্ছে। আজকে দেখুন এদেরই কারুর কাজ, এবং পুলিশ সব কথা সত্যি কথা বলছে বলে আমার মনে হয় না। তার কারণ একটু আগেই বললেন যে পুলিশ যখন যাওয়ার পরে এফআইআর নেয় না একটা মানুষের কাছ থেকে, একটা নিপীড়িত মানুষের কাছ থেকে, পুলিশ এখানে হয়তো সত্যি কথা বলছে না। এবং এটা তৃণমূলের নেতা মন্ত্রী এবং তাদের অনুগামীদের কারুর কাজ হতে পারে বলে আমার ধারণা। তার কারণ এই আন্দোলনটা জাস্টিস ফর আরজি কর, এটাকে বন্ধ করার জন্য এরা সর্বতভাবে চেষ্টা করছে, কারণ তারা জানে কেঁচো কুটতে কেউটে খুব শিগগিরই বেরোবে। এটা তাদেরই কাজ বলে আমি মনে করি। খুব সংক্ষেপে সৈকত। না, সবাই সব জানে এই সরকার অ্যাকচুয়ালি আন্দোলনকে ভাঙতে যা যা করার দরকার সবটা করছে। ভয় দেখানো হচ্ছে, থ্রেট কালচার শুরু হয়েছে, ভয় দেখানোর পরিবেশ করে প্রতিবাদী আন্দোলনকে থামানো হচ্ছে। আর তৃণমূলের জাস্টিস মানে কি? এই আশিস পান্ডে, সন্দীপ, অভিক, বিরূপাক্ষ এদেরকে বাঁচিয়ে রাখা, এদের শেল্টার দেওয়া। এই প্রদীপ্তবাবু বারবার বলছিলেন 86-83, দাদা ওই সময় চা ফা খেয়েছিল, এবারও তো চাটা মুখের ওপর ছুঁড়ে দিয়ে এসছে। এই প্রথম গোটা পৃথিবীর ইতিহাস দেখলো, মানুষ দেখলো যে হাসপাতালের ভেতরে 36 ঘন্টা ডিউটি করে একজন মহিলা ডাক্তার, সে ধর্ষণ হলো, খুন হলো। আর তারপরেও তৃণমূলের মুখপত্ররা টিভি চ্যানেলে বসে এই অভিক পান্ডে, বিরূপাক্ষ, এই আশিস পান্ডে এদেরকে সব ডিফেন্ড করছে। জনগণের ট্যাক্সের টাকা এই দলটা সরকারে থেকে স্বাস্থ্য ভবনে বসে শুধুমাত্র চুরি, লুট আর দুর্নীতি করছে। এই সরকার যতদিন থাকবে প্রতিবাদী আন্দোলন আরো তীব্রতর হবে। প্রদীপ্তদা না, ঠিকই বলেছে সৈকত, যে প্রতিবাদী আন্দোলন আরো তীব্রতর হবে এই সরকার থাকলে। কারণ 83 সালে চা খেয়েছিল, তারপরে লাঠির বাড়িটাও খেয়েছিল, এবার চা ছুঁড়ে ফেলে এসছে, ডেমোক্রেটিক স্পেস পেয়েছে, কিন্তু পুলিশের বাড়ি পায়নি। অনেক কারোর কথা শোনা যাবে না। এবং সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে। তবে শর্মিষ্ঠাদি বোধহয় বলতে ভুলে গেল যে শর্মিষ্ঠাদি আপনাদের দেওয়ালে কে যেন একটা কাস্তে হাতুড়ি তারা এঁকে দিয়ে এসছে, এবং সেটা নিয়ে আজকেও পেপারে বড় করে খবর হয়েছে। কিন্তু সেই কাস্তে হাতুড়ির খবরটা যদি নিয়ে নেন আর কি, আমার বক্তব্য হচ্ছে এখানে পুলিশ বা প্রশাসন কেউ। আমি সত্যজিৎ বাবুকে দিয়ে শেষ করবো, আমার একদম সময় শেষ। খুব সংক্ষেপে সত্যজিৎ বাবু, আজকেও কিন্তু এই যে চৌকি সরিয়ে নেওয়া, ত্রিপল সরিয়ে নেওয়া, ইনিশিয়ালি পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে এরকম কোনো বিষয় নয়। আমার প্রশ্ন হচ্ছে এই যে ভরসার জায়গাটা, এই যে বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা, কোথাও কি একটা সমস্যা হচ্ছে? বলি সব্যসাচী, পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই যে নির্ভীকভাবে যে গণ আন্দোলনের সৃষ্টি হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, তারা দীর্ঘদিন ধরে এখানে বসে আছে তাদের দাবি আদায়ের জন্য, যাদের প্রচেষ্টায় তারা যে প্রশাসনিক কর্তারা পর্যন্ত তাদের পুলিশ কমিশনার এবং নানাকে বদলি করতে হচ্ছে। এর মাধ্যমে একটা জিনিস বলা দরকার আছে, যারা আমার বক্তব্য শুনছেন, যে তারা নির্ভীকভাবে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তারা সেই কমপ্লেনগুলো ডাইরেক্টলি পুলিশ কমিশনারকেও করবেন। এই যে ডেকোরেটরের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে পুলিশ কিংবা অন্য কোনো চাপ দেওয়া হচ্ছে, যদি এরকমও কোনো কমপ্লেন থাকে সুনির্দিষ্টভাবে হাইকোর্টও করতে পারবেন এবং সুনির্দিষ্টভাবে হিউম্যান রাইটস কমিশনকেও করতে পারবেন। এবং আরেকটা কথা বলি, যে যেটা মাননীয় পুলিশ কমিশনার তাকেও করতে পারবেন, এবং তাদের প্রত্যেকটা রেফারেন্স থাকবে, সো দ্যাট জাস্টিস শুড কাম ফ্রম দ্য অল সাইড। আমার যতটুকু মনে হয় যে জাস্টিস যদি আনতে হয় সার্বিকভাবে পুলিশকেও খুব স্বচ্ছভাবে এগিয়ে আসতে হবে এবং মেরুদণ্ড সিধে করে কাজ করতে হবে, যেখানে বোঝা যায় যে পুলিশ কিছু কাজ করছে। একদমই, অনেক ধন্যবাদ সত্যজিৎবাবু, আপনার প্রত্যেকে অনেক ধন্যবাদ। আমি আরেকবার অন্তত ধর্ণা স্থলে যাবো এবং এই ছবি দেখতে দেখতেই বাংলা অ্যাট 5 শেষ করব। ধর্নায় এখনো পর্যন্ত স্লোগান চলছে, আন্দোলন জারি রয়েছে, আর এখান থেকে এখনো পর্যন্ত নাগারে স্লোগান উঠছে একটাই, উই ওয়ান্ট জাস্টিস।